নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ মঙ্গলবার 17 তারিখ। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। খিদিরপুরে যেতেই মমতাকে তুমুল চোটপাট ব্যক্তির, রেগে মুখ্যমন্ত্রী সোজা বললেন। অনুব্রতকে আইসি মা বউ তুলে গালিগালাজ, এবার সেই বোলপুর থানায় পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। পারমাণবিক বোমা ফেলবো যদি ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে হুমকি পাকিস্তানের। মালদায় ফের শুটআউট, দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ টোটো চালক। পেহেলগাঁও হামলা এবং 5 বড় প্রশ্ন, সিঁদুরের সাফল্যের মধ্যেই মোদীকে আয়নার সামনে দাঁড় করালেন অভিষেক। মন্ত্রীর স্বামীকে বেধড়ক মারধর, প্রতিবাদে পথে তৃণমূল। তুলকালাম পরিস্থিতি বাঁকুড়ায়। 26-এ বিজেপি শূন্য হবে বিধানসভায়, বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর। সাসপেন্ড মনোজ ওরাও। কোনোদিন মুখ্যমন্ত্রীকে ক্ষমা করব না, চাকরিহারাদের বিধানসভা অভিযানের পারদ চরমে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর দীঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপ। এবার আসছে বিস্তারিত খবরে। খিদিরপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর সোমবার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সময় এক 82 বছরের ব্যবসায়ীর মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় জড়িয়ে পড়েন। প্রথমে শান্তভাবে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার নতুন বাজার তৈরি করে দেবে, তোমাদের 1 টাকাও খরচ হবে না। তিনি জানান, অস্থায়ী জায়গায় দোকান বসানোর ব্যবস্থা করা হবে, সেখানেই বসার পরে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু বৃদ্ধ দোকানদার বারবার প্রশ্ন করতে থাকেন, আমার বয়স 82 বছর, 3টে দোকান পুড়ে ছাই হয়ে গেছে, এখন 6 মাস সংসার কিভাবে চলবে? উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, তুমি কি ঠিক করবে কি করে কাজ হবে? সরকার চেষ্টা করছে দ্রুত ব্যবস্থা করার। বিষয়টি হাতের বাইরে চলে যাওয়ার আগে স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ওই ব্যক্তিকে শান্ত হতে বলেন, কিন্তু তাতেও তিনি থামেননি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেন, যাদের দোকান পুরোপুরি পুড়ে গেছে তাদের 1 লক্ষ টাকা দেওয়া হবে, আর যাদের দোকান আংশিক পুড়েছে তাদের 50,000 টাকা দেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, অস্থায়ী দোকানে বসার পরেই দেওয়া হবে এই অর্থ সাহায্য। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, আগুন লাগানোর পিছনে কার গাফিলতি? প্রায় 400টিরও বেশি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল আসতে দেরি করেছে বলেই দাবি করেছেন ব্যবসায়ীরা। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসুর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বোলপুর থানার পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন গাড়ি চালকরা। এমন অভিযোগ আনা হয়েছে বালি বোঝাই ডাম্পারের চালকদের তরফে। রবিবার রাত্রে বোলপুরের রবীন্দ্রবিথি বাইপাস মোড়ের কাছে বোলপুর থানার পুলিশ 4টি বালি বোঝাই ডাম্পার আটকে রাখে। এমনই অভিযোগ করার পাশাপাশি ডাম্পার চালকরা দাবি করছেন, তাদের কাছে সমস্ত রকম বৈধ কাগজপত্র থাকা, এমনকি কোনো রকম ওভারলোড মাল নিয়েও না যাওয়া সত্ত্বেও গাড়ি আটকে রাখা হয়েছে। গাড়ি আটকে রাখার কোনো কারণ পুলিশ জানায়নি। জানা যাচ্ছে, বালি বোঝাই যে 4টি ডাম্পার পুলিশ আটকে রেখেছিল, সেই 4টি ডাম্পারের কোনটি নদিয়া আর কোনটি মালদা যাওয়ার কথা ছিল, কিন্তু এই কারণে গাড়িগুলিকে আটকে রাখা হয়েছে তা স্পষ্ট করা যায়নি। তবে গাড়ি চালকরা দাবি করছেন, গাড়ি আটকে রেখে সময় অতিবাহিত করার পর চালানোর ভ্যালিডিটি পেরিয়ে গেলেই টাকা দাবি করা হয়। এই জ্বালাতন দীর্ঘদিন ধরেই চলছে বলে অভিযোগ তাদের। যে থানার বিরুদ্ধে এমন অভিযোগ, অর্থাৎ বোলপুর থানা, যার আইসি লিটন হালদারকে গালিগালাজ করেছিলেন অনুব্রত মণ্ডল, এমনকি তার বিরুদ্ধে এবং বিভিন্ন ধরনের অভিযোগ এনেছিলেন তিনি। এছাড়াও বোলপুর থানা ঘেরাও করতে দেখা গিয়েছিল বোলপুরের নাগরিক মঞ্চকে, যদিও এই বিষয়ে পুলিশের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান এবং ইসরায়েলের মধ্যে টানা 4 দিন ধরে চলছে সংঘর্ষ। আকাশপথে মিসাইলে হামলা চলছে লাগাতার। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলিতে ইরানের হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে পাকিস্তান ইঙ্গিত দিল তারা ইরানের পাশে থাকতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেন, ইসরায়েল, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে টার্গেট করেছে। মুসলিম বিশ্ব এখানে ঐক্যবদ্ধ না হলে সবাইকে একই পরিণতির শিকার হতে হবে। ইসরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত। তিনি আরও জানান, মুসলিম দেশগুলিকে ইসরায়েলের বিরুদ্ধে কৌশল তৈরি করতে হবে। তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য, বিশেষ করে যখন ইরানের দাবি, তেহরানে ইসরায়েলের একাধিক হামলায় এখনো পর্যন্ত 406 জন নিহত এবং 654 জন আহত হয়েছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর গোয়েন্দা প্রধান হামলায় নিহত হয়েছেন। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যদি পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তান ইরানের হয়ে জবাব দেবে।
তুর্কি টুডের একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রোজাই জানিয়েছেন, পাকিস্তান আশ্বাস দিয়েছে ইসরায়েল পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে আমরাও পারমাণবিক জবাব দেব। ইতিমধ্যে ইরানের হামলায় ইসরায়েলের তেল আভিভ এবং জেরুজালেমে বিস্ফোরণ ঘটেছে, মৃত্যু হয়েছে 13 জনের। যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার কেন্দ্রে উঠে এলো পাকিস্তানের অবস্থান। মালদায় ফের শুট আউট। কালিয়াচক থানার মোজফপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক টোটো চালক। গুলিবিদ্ধ ওই টোটো চালকের নাম আমির শেখ, কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ার বাসিন্দা। গুলিবিদ্ধ টোটো চালকের পরিবার সূত্রে খবর, আমির শেখ আম নিয়ে রবিবার রাত্রে কালিয়াচক থেকে বাড়ি আসছিল। সেই সময় মোজফপুর বাস স্ট্যান্ডে রাজ্য সড়কের উপর দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে যায় সে। সংঘর্ষে গুলিও চলে। আচমকায় সামনে থেকে একটি গুলি লাগে আমিরের একেবারে বুকের উপরে। আহত অবস্থাতেই বাড়িতে ফোন করেন ওই টোটো চালক। বাড়িতে ফোন করে গুলি লাগার কথা জানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হন পরিবারের সদস্যরা। তারাই তাকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি করেছে। সেখানেই তার চিকিৎসা চলছে। গুলিবিদ্ধ টোটো চালকের ভাইপো সাহিল শেখ জানান, আমির শেখের পরিবার, তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে তিনি। যে বা যারা তাকে গুলি করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছে গুলিবিদ্ধ টোটো চালকের পরিবার। আমিরের বাবা কালিয়াচক থানায় অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকায় কাদের মধ্যে অশান্তি হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। পেহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে চাচা ছোলা ভাষায় বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি কেন্দ্রকে উদ্দেশ্য করে 5 দফা প্রশ্ন তোলেন। সূত্রের খবর, এই 5টি প্রশ্ন নিয়েই আসন্ন লোকসভা অধিবেশনকে কেন্দ্র করে ঘিরে ধরতে প্রস্তুত তৃণমূল। শুধু তৃণমূল নয়, অন্যান্য বিরোধী দলগুলিও এই ইস্যুতে সরব হতে পারে বলে মনে করা হচ্ছে। অভিষেকের প্রথম প্রশ্ন, কিভাবে 4 জন জঙ্গি সীমান্ত পেরিয়ে 26 জন সাধারণ নাগরিককে হত্যা করলো? এত বড় নিরাপত্তার ব্যর্থতার দায় কার? দ্বিতীয় প্রশ্ন, গোয়েন্দা ব্যর্থতার পরেও কেন আইবি প্রধানের মেয়াদ বাড়ানো হলো? টেক্সাস যেভাবে বিরোধী এবং সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করছে তা জঙ্গিদের বিরুদ্ধে হচ্ছে না কেন? তৃতীয় প্রশ্ন, ওই 4 জঙ্গিদের কি অবস্থা? তারা মারা গেছে? সরকার স্পষ্ট করছে না কেন? চতুর্থ প্রশ্ন, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের বিষয়ে ভারতের অবস্থান কি? সংঘর্ষ বিরোধী নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবিতে ভারত সরকার চুপ কেন? পঞ্চম প্রশ্ন, পেহেলগাঁও হামলার পরেও কেন আইএমএফ এবং বিশ্ব ব্যাংক পাকিস্তানকে আর্থিক সহায়তা করলো? আর জাতিসংঘের সন্ত্রাস বিরোধী কমিটির ভাইস চেয়ারম্যান পদে পাকিস্তানের নিয়োগ কিভাবে সম্ভব হলো? অভিষেক বলেন, গত 10 বছরে বিদেশ নীতিতে 2 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু তাতেও ভারতের সুনাম বা প্রভাব কোথায়? দেশের সাধারণ মানুষের কাছে এর জবাবদিহি করা সরকারের কর্তব্য বলে দাবি তোলেন তিনি। পাক সন্ত্রাসের বিরুদ্ধে বিদেশ সফরে কেন্দ্রের প্রতিনিধি দলে থাকা সত্ত্বেও অভিষেক এই প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের অবস্থান স্পষ্ট করতে। খাতড়ার মন্ত্রীর স্বামীকে মারধরের ঘটনায় উত্তপ্ত বাঁকুড়া। এবার প্রতিবাদে পথে নামলো তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় খাতড়ায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে মিছিল এবং সভা করে তৃণমূল। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎসনা মান্ডি। গত শুক্রবার রাত্রে খাতড়ায় আক্রান্ত হন মন্ত্রীর স্বামী তুহিন মান্ডি। বিজেপির পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছেন মন্ত্রী নিজে। ঘটনার তদন্তে নেমে পুলিশ 5 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার গভীর রাত্রে অভিযুক্তদের খোঁজে হানা দেওয়া হয় বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে। অভিযোগ, তালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায় পুলিশ। এই ঘটনার পরেই বিজেপির বিক্ষোভে ফেটে পড়ে। রবিবার বাঁকুড়া সদর থানার সামনে প্রবল বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেন। পুলিশি হানাকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন বলেও দাবি করেন। এই প্রেক্ষিতে পাল্টা পথে নামার ডাক দেয় তৃণমূল। খাতড়ার রাস্তায় মিছিল করে সভা মন্ত্রী জ্যোৎসনা মান্ডি বলেন, খাতড়াকে আমরা এতদিন শান্ত রেখেছি, এখনো বিজেপির গুন্ডা বাহিনী খাতড়াকে অশান্ত করতে চাইছে। সাধারণ মানুষের সামনে বিজেপির সন্ত্রাসী চেহারাই আজ তুলে ধরা হলো। তৃণমূলের দাবি, খাতড়া সহ গোটা বাঁকুড়াতে বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করছে। তার প্রতিবাদেই এই মিছিল এবং সভার আয়োজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেই দেখা দিল চরম উত্তেজনা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীনই বিজেপি বিধায়কদের প্রতিবাদে হাউসের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তার জেরে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করেন স্পিকার এবং তাকে মার্শালের সাহায্যে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল আবাস প্রকল্প এবং 100 দিনের কাজের টাকা কেন্দ্র ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে এবং কেন্দ্রকে চোরেদের সরকার বলে কটাক্ষ করেন তিনি। এই বক্তব্যের বিরোধিতায় স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় তার আরও ক্ষোভ প্রকাশ করেন। এরপরেই স্পিকার মনোজ ওরাওকে বাদল অধিবেশনের পুরো সময়ের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। দ্বিতীয়বার বক্তব্য রাখতে উঠে মমতা বলেন, আমি হাউসে এলে ওরা নাটক শুরু করেন, অপপ্রচার স্লোগান ছাড়া কিছুই জানেন না। আমি মন্ত্রিত্ব ছেড়ে এলেও আমার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ আজও পায়নি কেউ। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী সদৃশ হুঙ্কার, 2026-এ বিধানসভায় বিজেপি শূন্য হয়ে যাবে। এছাড়াও মমতা অভিযোগ করেন বিজেপির এক হাফ মিনিস্টার এক পাঞ্জাবি অফিসারকে মারধর করেছেন। তিনি দাবি করেন, আমি সরকারের খরচে কিছু খাই না, থাকিও না, নিজের খরচ নিজে দিই, আমি কি খাবো কি পরবো তা বিজেপি ঠিক করে দিতে পারে না। চাকরিহারা শিক্ষকদের বিধানসভা অভিযানের মিছিল পুলিশ রানী রাসমণি অ্যাভিনিউতে আটকে দিয়েছে। পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের দফায় দফায় কথা হয়েছে। উত্তেজনার পারদও চড়ছে ধিকি ধিকি। পুলিশ জানিয়েছে, পুরো মিছিল বিধানসভায় যেতে দেব না। কয়েকজনের প্রতিনিধি দল বিধানসভায় গিয়ে তাদের স্মারকলিপি জমা দিয়ে আসতে পারেন। এখনো অবধি সেইটুকুরই অনুমতি দেওয়া হয়েছে। এদিকে নাছোড়বান্ধা চাকরিহারারা তাদের মুখ্য দাবি 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ করাতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা করতে হবে। যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী অনশন মঞ্চের অন্যতম মুখ সুমন বিশ্বাস জানান, পুলিশ মন্ত্রীকে বলে রাখছি, পুলিশ গুলি চালাবে, আমরা বুক পেতে নেব। মুখ্যমন্ত্রীকে বলছি, আলোচনায় বসুন, উনি এখানে আসুন, উনি যদি চোর না হন তাহলে আমাদের সঙ্গে কথা বলুক, আলোচনায় বসুক। বাংলার মা বোনদের লাঞ্ছনা, যুব সমাজের লাঞ্ছনা হচ্ছে, আমরা চুপ করে থাকবো না। দরকার পড়লে গেট ভেঙে বিধানসভায় ঢুকবো, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না আমাদের। তিনি আরো জানান, পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, কোনো বিকাশ ভবন বুঝি না। আমরা যখন বলেছি বিধানসভায় যাব তো যাবই। যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে তার জন্য একমাত্র দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ তাকে ক্ষমা করবেন না। যোগ্য শিক্ষকদের চাকরি নেই, যদি চাকরি ফিরে পাওয়া না যায় তাহলে মুখ্যমন্ত্রীকে তার চেয়ার থেকে সরিয়ে দিতে হবে। এসএসসি 2016 প্যানেলে থাকা চাকরিহারাদের একাংশ সোমবার বিধানসভা অভিযানের ডাক দেয়। দুপুর 1টায় সুবোধ মল্লিক স্কয়ার থেকে তারা বিধানসভার দিক দিয়ে মিছিল শুরু করে। পুলিশ সেই মিছিল আটকে রানী রাসমণি অ্যাভিনিউতেই আটকে দেয়। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই দীঘায় ভিড় বেড়েছে পর্যটকদের, আর সেই সুযোগের সদ্ব্যবহার করে একাংশ হোটেল ব্যবসায়ী পর্যটক থুরি পুণ্যার্থীদের কাছ থেকে লাগাম ছাড়া হোটেল ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ। শুধু হোটেলগুলি নয়, ওল্ড দীঘা নিউ দীঘার মধ্যে চলাচল করা টোটোগুলিও রাতারাতি 20 টাকার পরিবর্তে 100 টাকা করে ভাড়া নিচ্ছে বলে অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছেছে। সম্প্রতি নবান্নের বৈঠক থেকে এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এর পরেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। সম্প্রতি এ ব্যাপারে হোটেল মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রশাসনিক কর্তারা। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, প্রতিটি হোটেলে ঝুলবে নির্ধারিত ভাড়ার তালিকা, তার বাইরে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া যাবে না। পর্যটকদের অভিযোগ, এই কমাস আগে পর্যন্ত যে রুমগুলির ভাড়া ছিল 1200 টাকা, সেগুলি এখন 4 থেকে 4500 টাকা চাওয়া হয়েছে। একইভাবে টোটোর ভাড়া এবং রাস্তার ধারে খাবারের দোকানের জিনিসপত্রের দামও অদ্ভুতভাবে বেড়ে গিয়েছে। প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, এখন থেকে নিয়মিত নজরদারি চলবে, অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে। গত 30 এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সমুদ্র নগরী দীঘায় উপচে পড়া ভিড় গড়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং পর্যটক হাজির হচ্ছেন বলে স্থানীয় সূত্রের খবর। ছুটির দিনগুলি বা সপ্তাহান্তে এই ভিড় আরো বেশি। সামনেই রথযাত্রা, বলার অপেক্ষা রাখে না। রথযাত্রার সময় দীঘার ভিড় আরও বাড়বে, তাই এখন থেকেই প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।